ইউনূসকে নিয়ে জাতিসংঘের নানান অফিস আদালতে যাচ্ছিল। আমরা এগুলো রিপোর্ট করেছি, কিন্তু আমেরিকাতে লবি করলে কিন্তু আপনার অনেক মানে পাবলিক রিলেশন ইমেজ আপনি তৈরি করতে পারবেন এবং ইমেজ ধ্বংসও করতে পারবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যা সে এস্টাবলিশ করতে পেরেছিল সেই সেই যে প্রভাব এবং সেই যে ইমেজটার এখন কিছুই নেই। এটার দুটো কারণ। একটা হচ্ছে আপনি পয়সা দিয়ে যখন কাউকে কনভিন্স করবেন, যতক্ষণ পয়সাটা চলতে থাকবে ততক্ষণ সেই কনভিন্স পাওয়ারটা চলে। কিন্তু একটা কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থাকে কিন্তু সবসময় পয়সা দিয়ে ম্যানেজ করে রাখা যায় না। তাদেরও নীতি নির্ধারণী পর্যায়ে যারা পয়সা খায় তারা কাজ করে দেওয়ার পরে কিন্তু আর পরবর্তীতে এটাকে ফলো আপ করে খুব কম। তারা দেখেছে বাংলাদেশে সে কি করেছে। একটা মানে আন্তর্জাতিকভাবে লিবারেল সমকামী অধিকারের পক্ষে মিছিল করা ইউনূস দেশে গিয়ে জামায়াতে ইসলামী, তারপরে উগ্রবাদী যতগুলো আপনার জিহাদি সংগঠন আছে তাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দিয়ে বাংলাদেশকে রিসেট করে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতেছে। এটা তো পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। তো তাদের ভুল ভেঙেছে। তাদের মধ্যে যারা কনভিন্সড হয়েছিল, ম্যানেজড হয়েছিল, তারা যেমন এখন আর পারছে না ইউনূসের ইমেজ রক্ষার্থে, তাদের ভুলটা কিন্তু ব্যাপকভাবে ভেঙেছে এবং ইউনূসের কার্যকলাপ দেখে সে চেয়ারে বসেই নিজেকে নিজে ট্যাক্স মওকুফ করছে। এগুলো তো এভিডেন্ট। এবং সে যে খুন করিয়েছে তাদের মানে কর্মী কিছু লোকবলকে দিয়ে তাদেরকে আবার ইনডেমনিটি দিয়ে দিল। খুন করে যেখানে সে বিচারের কথা বলার কথা, নিরপেক্ষ তদন্তের কথা বলার কথা, ইনডেমনিটি দিয়ে দিল। এই যে এইগুলো কাজগুলো কিন্তু আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের কাছে পরিষ্কার যে সে একটা প্রতারক এবং সে কিন্তু বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। তো এটাতে আন্তর্জাতিক মহলের সমস্যা বা তাদের চ্যালেঞ্জটা কি? তারা যে একেবারে আমাদেরকে ভালোবেসে যে এই পরিবর্তনের মানে এই যে এই ভয়াবহতা তার বিরুদ্ধে গেছে তা নয়। তাদের একটা কৌশলগত একটা বিষয় থাকে যে তাদের এই উপমহাদেশে একটা ফুটহোল্ড দরকার, বেস দরকার, প্রেজেন্স দরকার, ইত্যাদি দরকার। পাশাপাশি এটাও তারা বোঝে যে বাংলাদেশের যে জনগোষ্ঠী, এটা কিন্তু বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে ছোট রাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু পৃথিবীর সপ্তম বৃহত্তম জনগোষ্ঠী আমরা। হ্যাঁ, যদি এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে উগ্রবাদ এমন ভাবে প্রচারিত হয় এবং তাদের মাদার কান্ট্রি বাংলাদেশকে সবসময় তারা দেখে যে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর যে মাতৃভূমি, সেটা অন্য দেশে থাকলে মাতৃভূমি হিসেবে দেখে, সেইটা যদি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়, এটার প্রভাব সেই বাঙালি এথনিক গ্রুপের মধ্যে গিয়ে কিন্তু পড়ে। এমনিতেই আমাদের অনেক মানে নাগরিক পৃথিবীর নানান জায়গায় যারা আছে, ওই ইসলামিক স্টেট যখন ওখানে যুদ্ধ হচ্ছিল সিরিয়াতে, সেখানে গিয়ে কিন্তু যোগদান করেছে। আমাদের সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়ে অনেক সদস্য সেখানে গিয়ে যোগদান করেছিল, যাদেরকে আমাদের নেত্রী গ্রেফতার করেছে। তারা দেশে আসলে অথবা বিদেশে থাকলে সেখানে আটক করেছে, আটকে রেখেছিল। তারা খুবই ভয়াবহ জঙ্গি ছিল। এবং আমাদের অনেক বড় বড় আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী সন্তানেরা ওই ইসলামিক স্টেটে গিয়ে জয়েন করেছে। আবার আপনি দেখবেন যে মার্কিন ইউকেতে, যুক্তরাজ্যে শামিমা ইসলাম বলে এক মেয়ে, সে 15 বছর বয়সে এভাবে চলে যায়। তো তাদের দৃষ্টিতে এই যে 170 মিলিয়ন মানুষ, বাংলাদেশের 17 কোটি লোক, তার উপরে বাইরে যদি আপনি হিসাব করেন আরো মিলিয়ন মিলিয়ন মানুষের মাতৃভূমিটা যদি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়, তাদের পক্ষে তাদের নিজ দেশগুলোতে পশ্চিমে ল এন্ড অর্ডার ঠিক রাখা, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আপনি যদি ইউকের কথা চিন্তা করেন, ইউকেতে জামাত খুবই শক্তিশালী। সেখানে ব্রিটেনের যে জামায়াতি ইনফ্রাস্ট্রাকচার সেটা খুবই শক্তিশালী, এবং ইউএসএ তেও মানে যুক্তরাষ্ট্রেও কিন্তু তারা খুবই শক্তিশালী, অর্গানাইজড, ভেরি অর্গানাইজড। তারা ফান্ড রেজিং করে, তাদের স্কুল আছে, হসপিটাল আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের সরকারগুলোকে সেখানে নিয়ন্ত্রণ করে। লোকাল গভর্নমেন্ট পর্যায়ে অনেক শক্তিশালী। এবং তারা যখন একটা জাতি রাষ্ট্র পেয়ে যাবে, তাদের উগ্রবাদে শিফট করা, উগ্র রক্ষণশীলতা থেকে উগ্রবাদে বা জঙ্গিবাদে সেটা যে সুইচ করা, সেটা খুব সহজে করা যায়। খুবই মানে তাদের একটা তো একটা কলোনিয়াল মাইন্ডসেট থাকে যে আমরা ইউরোপ দখল করব, বিধর্মীদের রাষ্ট্র দখল করব। এই জিনিসটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বুঝতে পেরে তারা এখন বুঝছে যে বাংলাদেশে যদি এই উদারনৈতিক লিবারেল রাজনৈতিক দলগুলো যদি রাজনীতিতে না থাকে, দেশটা চলে যাবে জঙ্গিদের হাতে। জঙ্গিদের কাছে চলে গেলে এই যে মিলিয়ন মিলিয়ন, 1 মিলিয়ন ব্রিটেনে বাঙালি থাকে, 1 মিলিয়নের মধ্যে যদি 1%
1% যদি জঙ্গি হয়ে যায় তাহলে কিন্তু ওদের জন্য হিউজ সিকিউরিটি থ্রেট। আপনি সিরিয়াল লোক জঙ্গি হয়ে গিয়েছে সেটা কিন্তু অনেক কম, সংখ্যায় খুবই কম। হ্যাঁ, সেই একটা লোক, দুইটা লোক, পাঁচটা লোককে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আফগানিস্তান থেকে জঙ্গি রপ্তানি হয়েছে, সেখানেও জনসংখ্যা খুবই কম, 10 মিলিয়নের মতন, আমাদের 170 মিলিয়ন। তো সেটাকে আপনার কন্ট্রোল করতে মানে গলদঘর্ম হতে হচ্ছে। 170 মিলিয়নের মানুষের দেশ যদি সেখানে জঙ্গিবাদ সেখানে তৈরি হয়ে রপ্তানি হয়ে এবং উৎসাহিত হয় পরবর্তী প্রজন্মগুলো। ইটালিতে আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি, তারপর জার্মানিতে, ফ্রান্সে, চারিদিকে আছে। অস্ট্রেলিয়াতে তো মানে উগ্রবাদীদের ঘাঁটি করে ফেলেছে তারা। ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে, ইউএসএ তে তাদের কিন্তু পরিপূর্ণ ব্যবস্থা আছে। তারা যে কোনো সময় সেই রাষ্ট্রগুলো দখলের পরিকল্পনা করবে। মানে এই সরকারগুলো তো লং টার্মে চিন্তা করে। এইগুলো ভেবে কিন্তু আন্তর্জাতিক মহল খুবই চিন্তিত বাংলাদেশকে নিয়ে। তারা নিজেরাই, আমরা যে খুব তদবির করেছি তা নয়। আর আমাদের বিষয়টা আমি বলি যে আমরা কূটনীতিবিদদের কথায় যে আওয়ামী লীগ যে এগিয়ে গিয়ে সংগঠিত হয়ে প্রত্যাবর্তনের কথা বলছে তা নয়। পাবলিক ফিডব্যাকটা কি? আপনি দেখবেন বিএনপি 17 বছর আমাদের এবং তত্ত্বাবধায়ক সরকার মিলিয়ে 17 বছর তারা আন্তর্জাতিকভাবে অনেক তৎপরতা চালিয়েছে, লবি ফার্মকে মিলিয়ন 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 ডলার দিয়েছে। হ্যাঁ, তারাও মাঝে মাঝে চিঠিপত্র দিত সরকারকে। হ্যাঁ, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ মানুষ তাদের পক্ষে ছিল না। হ্যাঁ, জামায়াতে ইসলামী ইউনূসের 2 বছর 18 মাসের সরকারে, জামায়াতে ইসলামী সরকারে ছিল, বিএনপি রাজপথে ছিল, তারা মিলিয়ে রাষ্ট্রটা চালিয়েছে। তো ওই সময়টাতেও যে মানে তারা আন্তর্জাতিক প্রভাবে টাকা বিনিয়োগ করে নাই তাই নয়, তারা কিন্তু করেছে। কিন্তু তাও কিন্তু সেই সরকারকে ধরে রাখতে পারেনি, সেই সরকারকে কিন্তু বিদায় নিতে হয়েছে, কারণ জনগণ তাদের সাথে ছিল না। এবং জনগণ যদি না থাকে কারো পক্ষে, আমাদের সময়ে আপনি জানেন যে আমরা এটা অনস্বীকার্য, আমাদের অনেক নির্বাচন নিয়ে কিন্তু অভিযোগ আছে, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে, স্বচ্ছতা নিয়ে নানান অভিযোগ আছে। 18 সালের নির্বাচন নিয়ে যদি বলি, 24 সালে সেখানে বড় রাজনৈতিক দলগুলো মধ্যে বিএনপি, জামাত তারা অংশগ্রহণ করে নাই, কিন্তু আমরা অন্যরা করেছি, নিজেরাই ইলেকশন করেছি। সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, সেটার আলোচনার বিষয় না। কিন্তু সাধারণ মানুষের সমর্থন কিন্তু আমাদের সাথে ছিল। সেটা সাধারণ মানুষের সমর্থনটা সে নির্বাচনের মাধ্যমে প্রকাশ করে, কিন্তু নির্বাচনের প্রশ্নবিদ্ধ হলেই যে মানুষের সমর্থন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তা নয়। এই সাধারণ মানুষের সমর্থন তাদের সাথে ছিল না বলেই তারা কূটনীতিতে এগিয়ে থেকেও আমাদের বিরুদ্ধে তেমন কিছু করতে পারেনি। তাদের এগিয়ে থাকায় যুক্ত যখন হলো ইউনূস, তখন তারা একটা রেজিম চেঞ্জের পক্ষে মতামত দিয়ে আমাদের নানান বাহিনীতে এবং সরকারের ভেতরে তাদের এজেন্টরা মিলে সরকারের পতনটা ঘটেছে। এখন আমরা আবারও বলছি যে কূটনীতি বা আন্তর্জাতিক মহলের উপরে নির্ভর করে আওয়ামী লীগ রাজনীতি করে না, ভবিষ্যতেও করবে না। তো আমাদের শক্তিটা হচ্ছে জনগণ, এবং জনগণের মাধ্যমে বাংলাদেশে বারবার আওয়ামী লীগ 2009 সালে, 8 সালে জনগণের ভোটেই বিপুল ভোটে নির্বাচিত হয়ে এসেছে, এবং এর আগেও 70 সালের নির্বাচনেও জনগণের ভোটে এসেছে। তখনও তো ইউএসএ, ব্রিটেন এরা তো মানে ওয়েস্টার্ন ব্লকের, এরা তো আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু আমরা তো স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি কেন? জনসমর্থন ছিল, জনগণ মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করে স্বাধীন রাষ্ট্র অর্জন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু এখনের যে পরিস্থিতি, সেখানেও কিন্তু আমরা মনে করি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় পরিসরের মুক্তিযুদ্ধ, সেটা হয়তো বা সশস্ত্র ভাবে সরাসরি সম্মুখ যুদ্ধের মুক্তিযুদ্ধ নয়, কিন্তু রাজনৈতিক ভাবে বাংলাদেশ ধীরে ধীরে সেই মানে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর্যায়ে যাচ্ছে। আমি এতক্ষণ যে কথাটা বললাম তাতে আপনার কথায় এটি বেরিয়ে এলো যে আন্তর্জাতিক বিশ্ব ঘুরে গেছে, কারণ আন্তর্জাতিক বিশ্ব পশ্চিমা শক্তি আপনাদের পতন ঘটিয়েছে, তারা বাস্তবতার নিরিখে ঘুরে গেছে। আমার সরাসরি প্রশ্ন আপনার কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি আপনাদের কোনো সমঝোতা হয়েছে? আমরা সাম্প্রতিক নড়াচড়ায় তেমনটাই দেখতে পেয়েছি, সার্জিও গোরের সফরে খানিকটা কিছুটা আলাদা দেখতে পেয়েছি। মানে এটা শতভাগ আমি মনে করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় আমার পতন ঘটিয়েছে। ইউএসএ তে আপনি জানেন যে ক্লিনটন পরিবারের একটা ব্যাপক প্রভাব সেখানে আমেরিকান গভর্নমেন্টে আছে। এই ক্লিনটন পরিবারের সাথে ইউনূসের যে সম্পর্ক, আর্থিক এবং নানান মানে সামাজিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, সেটার বরাত দিয়ে কিন্তু ইউনূস সেটা তাদের সরকারের একটা অংশের সমর্থন আদায় করছে। সমর্থনের মাধ্যমে তাদের ইউএসএইড এর টাকা
তারপরে সোরাস ফাউন্ডেশনের, ওপেন সোসাইটির টাকা, ইউনুসের টাকা, জামাতের টাকা এই সরকার বিরোধী কাজে বিনিয়োগ হয়েছে। উৎখাত তারপরও কিন্তু আমরা হতাম না যদি আমরা রিজিড ভাবে সেটাকে মোকাবেলা করতাম, কিন্তু রক্তক্ষয়, প্রাণহানির কারণে আমরা সেটাতে যাইনি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় যে ঘুরিয়েছে বা পক্ষে এসছে, সেটা চাইতে মূল বিষয়টা হচ্ছে তাদের যে এই সমস্ত প্রাইভেট ভেস্টেড কোয়ার্টার, যেগুলোকে আমরা বলছি যে ইন্টারেস্ট গ্রুপ, হ্যাঁ, ইন্টারেস্ট গ্রুপ গুলো কিন্তু সবসময় ন্যাশনাল সিকিউরিটি পর্যায়ে ইনপুটটা থাকে না। ন্যাশনাল সিকিউরিটি পর্যায়ে কিন্তু তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলো কিন্তু নিরাপত্তার বিষয়ের ক্ষেত্রে আলটিমেটলি এই টেম্পোরারি সমাধানের চাইতে লং টার্ম সমাধানের দিকে যায়। এবং তারা দেখছে যে একটা দেশ যেখানে জঙ্গিবাদটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এখন ঘরে ঘরে চাষ হচ্ছে এবং রপ্তানি হচ্ছে। আসিফ আদনান বলে একটা দেখবেন সালাফিস্ট উগ্র, সে ওয়াহাবি একটা গ্রুপের, সে কিন্তু আইসিস এর সদস্য ছিল। এইগুলোকে এখন সরকার শুধু ছেড়ে দিচ্ছে না, এগুলোকে দিয়ে প্রমোট করাচ্ছে, কারণ এদের উপরে যেহেতু ভর করা। তো আন্তর্জাতিক সম্প্রদায় তো এই রিয়েলাইজেশনটা আছে যে বাংলাদেশে একসময় মেয়েরা শান্তিতে শুধু ঘরে ঘুমাতে পারতো না, তারা কাজে যেতে পারতো, চাকরি করতো, রপ্তানিমুখী শিল্পে তাদের সরাসরি ইনভেস্টমেন্ট ছিল, মানে লেবার ইনভেস্টমেন্ট ছিল। তাদের যে আপনার ব্যাপক পরিবর্তন আজকে বাংলাদেশে ওই আফগানিস্তান থেকে খারাপ পরিস্থিতি করার জন্য একটা চিন্তা ভাবনা একটা গ্রুপের আছে। তো এটা হচ্ছে বিষয়, যে এমন না যে পশ্চিমা বিশ্ব ঘুরে গিয়েছে, সিকিউরিটি এস্টাবলিশমেন্ট সবসময় কিন্তু ওই পয়েন্টটাতে থাকে, কিন্তু এর বাইরে কমার্শিয়াল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট গ্রুপ তারা কিন্তু মাঝে মাঝে এসে হানা দেয়। তাদের যে মানে স্ট্যান্ডার্ড অপারেটিং যে স্ট্যান্ডার্ড যে পলিসি থাকে সেখানে কিন্তু হানা দিয়ে একটা ডিসরাপশন করে। এই ডিসরাপটিভ এলিমেন্টটা ছিল ইউনুস এবং অন্যান্য শক্তিগুলো। ডিসরাপশনের পরে তো আবার স্টেবিলিটি আসে। স্টেবল অবস্থায় তারা এখন বুঝছে যে স্টেবিলিটির দরকার। ইউনুসের ডিসরাপশন অনেক ক্ষতি করেছে, এটা সিভিল সোসাইটিতে বা তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টে এটা কিন্তু তারা মোটামুটি রিয়েলাইজ করে, আগেও করতো, একটা স্কোপ দিয়েছে ইউনুসকে, ওই স্কোপ দেওয়ার পরে সে ব্যর্থ হয়েছে। এখন তারেক এবং জামাতের সরকার আছে, বিএনপি জামাতের সরকার আছে, তারেক রহমান ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী, তাদের যে ইনক্যাপাসিটি সেটা তারা বুঝছেন। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে তাদের আর সেই ইয়েটা নেই, আস্থাটা ওইভাবে করে নেই। আমার প্রশ্ন ছিল সমঝোতা হয়েছে কিনা, সরাসরি উত্তর চাইবো। না, সমঝোতার কোনো আলোচনাই তো আসে না। যে একটা রাজনৈতিক দল কোন দেশের সাথে সাধারণত সেভাবে মানে সমঝোতা বা আলোচনা বা নেগোসিয়েশনে থাকে না। যদি সেই দেশের কোন ধরনের বিরূপ অবস্থান থাকে, সেই বিরূপ অবস্থানটা পরিবর্তন করার জন্য সেই রাজনৈতিক দলটা কাজ করে। এবং সেই কাজগুলো আমাদের প্রবাসী যারা আওয়ামী লীগের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, তাদের কর্মসূচির মাধ্যমে, কাজের মাধ্যমে, তাদের প্রতিবাদের মাধ্যমে সেটা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। সুতরাং সমঝোতার কিছু নেই, উপলব্ধি। আমাদের কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে, ব্রিটেনে যেভাবে মিছিল, মিটিং করে, সমাবেশ করে তাদের ল মেকারদেরকে যেভাবে কনভিন্স করেছে যে your government in collusion with Yunus বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছিল, এটা হলে কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হব। মানে ব্রিটেন, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউরোপ ওরাই ক্ষতিগ্রস্ত হবে। এই উপলব্ধিটা সমঝোতার চাইতে গুরুত্বপূর্ণ। আপনি সমঝোতা করলে এটা একটা শর্ট টার্ম সলিউশন, বাট কনভিন্স করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কনভিন্সটা তারা মানে সার্বিক পরিস্থিতির কারণে হতে বাধ্য হয়েছে। আপনারা কনভিন্স করতে পেরেছেন। আওয়ামী লীগ এই মুহূর্তে বেশ জনপ্রিয়, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা আলাপের শুরুতে আপনার জবানিতে যেগুলো শুনলাম যে বাংলাদেশ একটা প্রকৃতির রাজ্য হয়ে গেছে। আপনাদের 2 বছরের কার্যক্রম যদি আমরা দেখি, আপনারা সরাসরি কার্যক্রম করতে পারছেন না। অনলাইন দুনিয়াতেও আপনাদের খুব যে জোরালো কার্যক্রম সেই অর্থে নেই। আজকে জনপ্রিয়তাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই জনপ্রিয়তাটা কিভাবে বিবেচনায় রাখতে হবে এবং এই জন্য সতর্কতার সাথে এগোচ্ছেন আমাদের নেত্রী। তিনি একটা সময়সীমা দিয়েছেন, বাস্তবতার প্রেক্ষিতে সেই সময়সীমার মধ্যে আমাদের সাংগঠনিক কাজটা সারতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্র প্রশাসনের যে ভূমিকাটা সেটাও কিন্তু আমরা বিশ্লেষণ